আসসালামু আলাইকুম এভরিওয়ান। হালস্টেইন আয়োজিত ব্যবস্থাপনা প্রথম পত্রের লেকচার 9-এ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুফরাদ হাসান মুগ্ধ, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টে, আর আমার কলেজ ছিল নটরডেম কলেজ। তো আজকে আমি তোমাদের সাথে লেকচার 9-এ আলোচনা করব, যেখানে আমরা দেখব যে ব্যবসায় সহায়ক সেবা যে চ্যাপ্টারটি আছে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, তো ব্যবসায় সহায়ক সেবা বলতে কি বুঝি সেটা প্রথমে আমরা দেখব। এই টপিকগুলো হচ্ছে আমরা ডিসকাস করব এই টপিকগুলো নিয়ে। তো ফার্স্টে আমরা দেখব যে ব্যবসায় সহায়ক সেবার ধারণা, অর্থাৎ ব্যবসায় সহায়ক সেবা মূলত কি এই সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তারপরে সহায়ক সেবার ধারণা ও উৎস, ধরন ও উৎস, অর্থাৎ সহায়ক সেবা যেগুলো প্রচলিত আছে সেইগুলো মূলত কি টাইপের হয়ে থাকে, এটা হচ্ছে ধরন। আর সহায়ক সেবার উৎস কি এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তারপরে বিসিক থেকে প্রাপ্ত সহায়তা কিভাবে পেয়ে থাকি সেটা সম্পর্কে আমরা জানব এবং বিসিক সম্পর্কে বিস্তারিত আমরা জানব। তারপরে বাণিজ্যিক ব্যাংক থেকে মূলত ব্যবসাগুলো কিভাবে সহায়তা পায় সে সম্পর্কে আমরা আলোচনা করব। তারপরে এসএমই ফাউন্ডেশন থেকে কি ধরনের সাহায্য আসে। এসএমই হচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, অর্থাৎ ক্ষুদ্র এবং মাঝারি ধরনের যে ব্যবসাগুলো আছে সেগুলো থেকে কি ধরনের সাপোর্ট আমরা পেতে পারি সে সম্পর্কে আমরা ডিসকাস করব। তারপরে শিল্প ও বণিক সমিতি যারা আছে তাদের থেকে আমরা কি ধরনের সহায়তা পেতে পারি এবং বিজিএমইএ থেকে আমরা কি ধরনের সহায়তা পেতে পারি। দুঃখিত। তো এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এবং অ্যাট লাস্ট ব্যবসায় সহায়তা দানকারী বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা সম্পর্কে আমরা জানবো। তো এই টপিকগুলো নিয়ে আমরা যেহেতু আলোচনা করব, তো কোন টপিকটা কোন এমসিকিউ নাকি সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট চলো দেখে আসি। আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে ব্যবসায় সহায়ক সেবার ধারণা। এটা তো ক খ নাম্বারের জন্য প্রায় আসে, অর্থাৎ ব্যবসায় সহায়ক সেবা বলতে কি বুঝো যদি সিকিউতে আসে, এটা হচ্ছে ক খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। ব্যবসায় সহায়ক সেবার ধরন ও উৎস এটা গ এ আসে, গ বা ঘ, এটা সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, তারপরে বেসিক ও বাণিজ্যিক ব্যাংক থেকে প্রাপ্ত সহায়তা, এটাও সিকিউ এর জন্য মোটামুটি ইম্পর্টেন্ট, এটাকে 2 স্টার দিতে পারো। তারপরে এসএমই ফাউন্ডেশন ও শিল্পী ও বণিক সমিতি থেকে প্রাপ্ত যে সহায়তা এটাও তোমরা 2 স্টার দিতে পারো। তারপরে বিজিএমই থেকে প্রাপ্ত সহায়তা, এই সবই হচ্ছে সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। অ্যাট লাস্ট হচ্ছে ব্যবসা সহায়তা দানকারী আঞ্চলিক ও আন্তর্জাতিক যেসব সংস্থা সমূহ আছে সেগুলো হচ্ছে তোমার এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো এই মূলত হচ্ছে এই টপিকগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, তো দেখি ফার্স্টে আমরা দেখে আসি যে ব্যবসায় সহায়ক সেবা বলতে মূলত আমরা কি বুঝি। তো ফার্স্টে বইয়ের সংজ্ঞায় যাওয়ার আগে ব্যবসায় সহায়ক সেবা বলতে কি বুঝি সেটা আমরা নিজেদের মতো করে একটু বুঝে নিই। ব্যবসায় সহায়ক সেবাটা মূলত একজন উদ্যোক্তা যখন ফার্স্ট তার ব্যবসাটা গঠন করবে তখন সে যেই ধরনের সাপোর্ট কাম্য করে, এই যে সাপোর্টগুলো যে ধরনের প্রতিষ্ঠান দেয় তাদেরকে বলা হয় ব্যবসায় সহায়ক সেবার প্রতিষ্ঠান। তো চলো দেখে আসি বইয়ের ভাষায় কি লেখা আছে। একটি ব্যবসার প্রতিষ্ঠান গঠন করতে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক ও কারিগরি সহযোগিতাকে ব্যবসায় সহায়ক সেবা বলে। তাহলে এখানে আমরা দুইটা ব্যাপার দেখতেছি। প্রথম ব্যাপারটা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান গঠন করার জন্য সরকারি ও বেসরকারি সাপোর্ট, কি ধরনের সাপোর্ট, আর্থিক ও কারিগরি সাপোর্ট, এই দুই ধরনের সাপোর্টটা তারা প্রোভাইড করতেছে। একটা হচ্ছে আর্থিক আর একটা হচ্ছে কারিগরি। সো এই দুই ধরনের সাপোর্টটা মূলত তারা দিচ্ছে। কারা দিচ্ছে? বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহ। কিসের জন্য দিচ্ছে? একটা ব্যবসা প্রতিষ্ঠান যেন গঠন ও পরিচালনা মানুষ করতে পারে সেজন্য তারা এই ধরনের সাপোর্টটা দিয়ে থাকে। ওকে, তো আশা করি তোমরা ব্যবসায় সহায়ক সেবার সংজ্ঞা সম্পর্কে ক্লিয়ার ধারণা নিয়ে নিয়েছো। চলো আমরা নেক্সট স্লাইডে মুভ অন করি। আচ্ছা, এখন আমরা যেটা পড়ব সেটা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট অ্যান্ড এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এখন আসে কোনটা তোমার সিকিউ আসবে আর কোনটা তোমার এমসিকিউ আসবে। ধরো
বলবে যে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা সংস্থা এটা কোন ধরনের সেবা, এই টাইপের কিন্তু এমসিকিউ প্রায়ই আসে যে ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা কোন ধরনের সেবার মধ্যে পড়ে এবং তারা কি ধরনের সেবা দিয়ে থাকে, তখন তার অ্যান্সার হবে কিন্তু সমর্থনমূলক সেবা। ওকে, তারপরে যদি থাকে যে যুব অধিদপ্তর এরা কোন ধরনের সেবা দিয়ে থাকে, সেটা হচ্ছে উদ্দীপনামূলক সেবা। আর সিকিউ কিভাবে আসতে পারে, দুঃখিত, সিকিউ আসতে পারে এভাবে যে তোমার একটা সেবার নাম উল্লেখ থাকবে সিকিউতে, সৃজনশীলের যে উদ্দীপকটা থাকবে উদ্দীপকের সেবার নাম দেওয়া থাকবে, যে বলা থাকবে যে মিস্টার রহিম একটা ব্যবসা গঠন করতে ইচ্ছুক, তো ব্যবসা গঠন করার পূর্বে সে সহায়তা পেতে চায়। তো পূর্বে যে সে সহায়তা পেতে চায় এটা কোন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, এটা হচ্ছে উদ্দীপনামূলক সেবার মধ্যে পড়ে। তো তখন তোমার উদ্দীপনামূলক সেবার সংজ্ঞা লিখতে হবে এবং কোন কোন প্রতিষ্ঠান এই উদ্দীপনামূলক সেবাগুলো প্রদান করে সেই প্রতিষ্ঠানগুলোর উদাহরণ তোমাকে লিখতে হবে। এবং তারপরে তুমি কি করবা, উদ্দীপকের সাথে এই যে উদ্দীপনামূলক সেবার যে রিলেশন এটা খুঁজে বের করবা এবং এক্সপ্লেনেশন দিবা। ওকে, তো এরকম হচ্ছে সিকিউর কোশ্চেনগুলো আসে। তো চলো আমরা দেখে নিই যে উদ্দীপনামূলক সেবা বলতে মূলত আমরা কি বুঝি। উদ্দীপনামূলক সেবা হচ্ছে একজন সম্ভাব্য উদ্যোক্তাকে ব্যবসা গঠনে আগ্রহী করতে প্রয়োজনীয় সকল তথ্য দিতে যে সকল সেবার প্রয়োজন তাকে বলা হয় উদ্দীপনামূলক সেবা। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন গঠন করব বলে আমি মনস্থির করলাম, আমি একজন ধরো উদ্যোক্তা, আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান গঠন করব, তো এই সম্পর্কে ধরো আমি কিছুই জানি না, তো এই যে আমার জানার একটা ঘাটতি রয়েছে, এই ঘাটতিটা মেটাবে কি সেবার মাধ্যমে, উদ্দীপনামূলক সেবার মাধ্যমে। অর্থাৎ আমি যেন একটা ব্যবসা গঠনে আগ্রহী হই এজন্য আমাকে উদ্দীপনামূলক সেবা প্রদান করবে। ওকে, তাহলে উদ্দীপনামূলক সেবা বলতে আমরা কি বুঝলাম, যে এই সেবার দ্বারা একজন উদ্যোক্তাকে ব্যবসা গঠনে আগ্রহী করে গড়ে তোলে এবং প্রয়োজনীয় সকল তথ্য প্রোভাইড করে। তাহলে দুইটা জিনিস আমরা দেখলাম, প্রথমে আগ্রহী করে এবং প্রয়োজনীয় সকল তথ্য কি করে, প্রোভাইড করে। তাহলে এখানে দেখো কোন কোন প্রতিষ্ঠানগুলো তথ্য প্রদান করে, এটা হচ্ছে যুব অধিদপ্তর, মহিলা অধিদপ্তর, বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, শিল্প কারিগরি সহায়তা সংস্থা। তাহলে এখানে যদি আমরা এনে শর্ট নোট মনে রাখতে চাই যে কোনগুলো উদ্দীপনামূলক সেবা, তাহলে দেখো অধিদপ্তর কথাটা উল্লেখ আছে, আর এখানে বিজ্ঞান ও শিল্প এই কথাটা উল্লেখ আছে, শিল্প বিজ্ঞান কারিগরি। তাহলে আমরা এনে শর্ট নোট যদি মনে রাখতে চাই, অধিদপ্তর কথাটা যদি থাকে, শিল্প ও কারিগরি এই শব্দগুলো যদি থাকে, তাহলে সেটা কোন সেবার আওতায় পড়বে, উদ্দীপনামূলক সেবার আওতায় পড়বে। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে, এটা হচ্ছে একটা শর্ট ট্রিক্স তোমার মনে রাখার জন্য। আচ্ছা, এরপরে দেখবো আমরা সমর্থনমূলক সেবা। সমর্থনমূলক সেবা কাকে বলে? সমর্থনমূলক সেবা হচ্ছে এই উদ্দীপনামূলক সেবার মাধ্যমে হচ্ছে আমি তোমাকে প্রয়োজনীয় তথ্য প্রোভাইড করলাম। প্রোভাইড করে কি করলাম, ধরো তুমি উদ্যোক্তা, তুমি যেন ব্যবসা গঠন আগ্রহী হও এজন্য তোমাকে আমি প্রয়োজনীয় সকল তথ্য কি করব, প্রোভাইড করব। এবং এই প্রোভাইড করার পর যখন তুমি আগ্রহী হয়ে যাবা, তারপরে তোমার যে সাপোর্টটা দরকার সেই সাপোর্টটাই হচ্ছে কি তোমার সমর্থনমূলক সেবা। তাহলে চলো দেখি বইয়ের ভাষায় কি লেখা আছে। অর্থাৎ উদ্যোক্তা ব্যবসা গঠনে আগ্রহী হওয়ার পর, তাহলে এই স্টেপটা কি, আগ্রহী হওয়ার পর তা বাস্তবে গঠনে যে সেবার প্রয়োজন তাকে সমর্থনমূলক সেবা বলে। অর্থাৎ ধরো আমি প্রয়োজনীয় সকল তথ্য পেয়েছি, এরপর আমি কি করব, আমার টেকনিক্যাল সাপোর্ট দরকার, আমার ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার, অর্থাৎ আমার টাকা পয়সা দরকার। ওকে, তো এই যে বাস্তবে গঠন করার জন্য যে এই আমার বাধাগুলো আছে, এই সাপোর্টটা যে সেবার মাধ্যমে আমরা দিব সেটা হচ্ছে সমর্থনমূলক সেবা। ওকে, তো চলো সমর্থনমূলক সেবা কোন কোন প্রতিষ্ঠান দিয়ে থাকে। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা, বেসিক, যার ছোট নাম বেসিক, তারপরে বেসিক ব্যাংক লিমিটেড, কর্মসংস্থান ব্যাংক, সরকারি লাইসেন্স কর্তৃপক্ষ, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অর্থাৎ পানি, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি। আচ্ছা, এখন আমরা এমসিকিউর জন্য কিভাবে মনে রাখবো। তো দেখো একটা কথা এখানে বারবার উল্লেখ আছে, সেটা হচ্ছে ব্যাংক। তাহলে ব্যাংক শব্দ যদি থাকে তাহলে আমরা বুঝে নিব এটা কি সেবা, সমর্থনমূলক সেবা। তারপরে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা, এটা শুধু তোমাকে আলাদা মনে রাখতে হবে, এবং সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান এটা আলাদা মনে রাখতে হবে।
ওকে, তারপরে চলো দেখে আসি সংরক্ষণমূলক সেবা বলতে আমরা কি বুঝি। সংরক্ষণমূলক সেবা হচ্ছে ব্যবসা পরিচালনায় উদ্যোক্তাদের উৎসাহ উদ্দীপনা ধরে রাখার জন্য যে সেবার প্রয়োজন। অর্থাৎ ব্যবসায় ধরো প্রথমে আমার উদ্দীপনার দরকার ছিল, অর্থাৎ প্রথমে আমি যেন ব্যবসা গঠন আগ্রহী হই সেটার জন্য আমার উদ্দীপনামূলক সেবা ছিল। তারপরে সেকেন্ড কোনটা, আমি যেন ব্যবসাটা গঠন করতে পারি, এই যে গঠনের জন্য যে সাপোর্ট সেটা হচ্ছে সমর্থনমূলক সেবা। অ্যাট লাস্ট আমি তো ব্যবসা গঠন করে ফেললাম, এখন আমাকে তো ব্যবসাটা ধরে রাখতে হবে, তাই না? দুঃখিত। তো এই যে ধরে রাখার জন্য যে সাপোর্টটা সেটাকে আমরা বলি সংরক্ষণমূলক সেবা। অর্থাৎ ব্যবসা যখন আমরা প্রতিষ্ঠা করে ফেলবো এবং ব্যবসা যখন পরিচালনা করব, তখন উদ্যোক্তাদের যেন উৎসাহ ধরে রাখে, তারা যেন উৎসাহ হারায় না ফেলে, এই জন্য যে সেবাটা দেওয়া হয় তাকে বলা হয় সংরক্ষণমূলক সেবা। তাহলে চলো কোন কোন প্রতিষ্ঠান সংরক্ষণমূলক সেবা দেয় সেটা আমরা দেখে আসি। একটা হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ কার্ড বোর্ড, এটা কার্ড হবে না সরি, বাংলাদেশ বিনিয়োগ বোর্ড। তারপরে জাতীয় রাজস্ব বোর্ড, পেটেন্ট, বিএসটিআই, তারপরে রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাণিজ্যিক কর্পোরেশন, বাংলাদেশ শিল্প বণিক সমিতি, প্রাণী সম্পদ অধিদপ্তর, বাংলাদেশ তাঁত বোর্ড, রেশম বোর্ড। তো এই প্রতিষ্ঠানগুলোর কাজ মূলত কি, তোমার উদ্যোক্তারা যেন ব্যবসায় যখন পরিচালনা করবে তখন যেন আগ্রহ হারিয়ে না ফেলে। তো এই সম্পর্কিত যে সাপোর্টগুলো তাদের দরকার, এই সাপোর্টটা তারা প্রোভাইড করে। তো এটা আমরা মনে রাখবো না, এমসিকিউ এর জন্য এটা মনে রাখার দরকার নেই, কারণ এখানে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, এটা জাস্ট তোমরা চোখ বুলিয়ে নিতে পারো। তো এই দুইটা আমরা মনে রাখবো, একটা হচ্ছে উদ্দীপনামূলক সেবা আর সমর্থনমূলক সেবা। এই দুটা যদি মনে রাখি তাহলে এই দুটার বাইরে যা যা আছে সবই কি তোমার সংরক্ষণমূলক সেবার আওতায় পড়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে পারো চলো আমরা নেক্সট স্লাইডে মুভ অন করি। আচ্ছা, এখন আমরা কিছু শর্ট ইনফরমেশন দেখব যেগুলো হচ্ছে তোমার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এটা তোমরা খাতায় শর্ট নোট করে রাখতে পারো। আচ্ছা, বিসিক হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটা প্রতিষ্ঠান। বিসিক হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প যে সংস্থাটা, সেটা কি বিসিক নামে পরিচিত। তো এটা কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত? এটা হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত। তারপরে চলো দেখে আসি, বাংলাদেশে বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক হচ্ছে 6টি। রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক হচ্ছে 6টি, হচ্ছে সোনালী, রূপালী, জনতা, এরকম আরও 6টি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক বর্তমানে বাংলাদেশে প্রচলিত রয়েছে। আচ্ছা, বর্তমানে বাংলাদেশে তালিকাভুক্তি ব্যাংকের সংখ্যা 56। এটা তোমার আগের বই অনুসারে, তোমাদের বইতে বর্তমানে যেটা আছে বা যেটা বর্তমানে রিয়েল আপডেটেড সেটা তোমরা পড়বে। ওকে, তো বাংলাদেশে বর্তমানে মোট তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা 56, এটা আরও বাড়তে পারে। ওকে, তো লেটেস্ট যে তথ্যটা ওইটাই তোমরা পড়বে। এরপরে দেওয়া আছে বাংলাদেশ ব্যাংক ক্ষুদ্র মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানের উন্নয়নে এসএমই লোন চালু করেছে। এখন এসএমই লোনের ফুল মিনিং কি? স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। অর্থাৎ বাংলাদেশের যেসব ক্ষুদ্র মাঝারি শিল্প রয়েছে, অর্থাৎ বাংলাদেশের যেসব ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীগণ রয়েছে তাদের সুবিধার্থে তারা যেন ঠিকঠাক মতো লোন নিতে পারে, এই জন্য সরকার এসএমই নামক একটি লোন চালু করেছে, যেই লোনটা শুধুমাত্র ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের মাঝে প্রোভাইড করা হয়। ওকে, আচ্ছা, তো এখন আমরা দেখব এসএমই কত সালে যাত্রা শুরু করে। এসএমই হচ্ছে 2006 সালে যাত্রা শুরু করে, এটা শর্ট নোট নিয়ে নাও যে এসএমই 2006 সালে যাত্রা শুরু করে। কোন মন্ত্রণালয়ের আওতায়? শিল্প মন্ত্রণালয়ের আওতায়। আর এসএমই কিন্তু একটা অমুনাফাভোগী প্রতিষ্ঠান, এটা ইম্পর্টেন্ট। এটা আসতে পারে যে এসএমই কোন ধরনের প্রতিষ্ঠান, মুনাফাভোগী নাকি অমুনাফাভোগী, এটা এমসিকিউর জন্য একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। আচ্ছা, এরপরে চলো দেখি কি লেখা আছে। বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানের 90%-এর বেশি ক্ষুদ্র মাঝারি শিল্পের অন্তর্গত। অর্থাৎ বাংলাদেশে যত শিল্প প্রতিষ্ঠান আছে সেটা 90%-এর বেশি হয় ক্ষুদ্র শিল্প, না হয় মাঝারি শিল্প। ওকে, এরপরে চলো দেখি কি লেখা আছে। এরপরে বলা আছে যে ঋণ বিতরণে নারী উদ্যোক্তাদের মধ্যে বিতরণের নির্দেশ রয়েছে ঋণের 15%। অর্থাৎ
নারী উদ্যোক্তা যদি থাকে তো তাদের ক্ষেত্রে একটা প্রিভিলেজ আছে যে তাদের ক্ষেত্রে 15% পর্যন্ত ঋণ বিতরণের নির্দেশ রয়েছে সরকার থেকে। ওকে, তো আশা করি তোমরা এই শর্ট নোটসগুলো খাতায় নিয়ে নিয়েছো। চলো আমরা নেক্সট স্লাইডে মুভ অন করি। আচ্ছা, এখন আমরা দেখব যে বিভিন্ন বেসরকারি সংস্থা বাংলাদেশে যেগুলো রয়েছে সেখান থেকে আমরা কি কি ধরনের সহায়তা মূলত পেয়ে থাকি। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ওকে, তো এখানে যে ইনফোগুলো দেওয়া আছে এই ইনফোগুলো তোমরা ঠিকঠাক মতো খেয়াল করো। আচ্ছা, প্রথমে আসি ব্র্যাক সম্পর্কে। ব্র্যাকের নাম তোমরা সবাই শুনেছো। ব্র্যাক হচ্ছে বাংলাদেশের এই পর্যন্ত সর্ববৃহৎ এনজিও প্রতিষ্ঠান। এটা ইম্পর্টেন্ট একটা ইনফো যে বাংলাদেশে বর্তমানে সর্ববৃহৎ এনজিও কোনটি, সেটা হচ্ছে ব্র্যাক। আচ্ছা, ব্র্যাকটা কত সালে শুরু হয়? ব্র্যাক হচ্ছে 1972 সালে শুরু হয়। কে শুরু করে? জনাব ফজলে হাসান আবেদ স্যার এই ব্র্যাক প্রতিষ্ঠানটি শুরু করে। কত সালে? 1972 সালে। আচ্ছা, এবং ব্র্যাকের প্রতিষ্ঠান কোনগুলি? এই যে বিখ্যাত যে আড়ং-এর নাম শুনেছো, আড়ং যে পাঞ্জাবি এবং বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র শিল্পের বিভিন্ন জিনিসপত্র এখনও সেল করে এবং তারা এখন পর্যন্ত দেশীয় ঐতিহ্যটাকে ধরে রেখেছে। তো আড়ংয়ে যেসব সেলগুলো করা হয়, আড়ংয়ে যে আমরা বহুল পরিচিত যে ব্র্যান্ডটি, এটা হচ্ছে ব্র্যাকের একটি প্রতিষ্ঠান। ওকে, তো ব্র্যাক তার নিজস্ব ফার্মে আড়ং উৎপাদিত হয় এবং আড়ংয়ের নিজস্ব বিপণন কেন্দ্র রয়েছে। এখন আড়ং দুধের আমরা নাম শুনেছি এবং আড়ং যে শপ রয়েছে ওই শপে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কাপড়, বাংলাদেশি যে তাঁত শ্রমিকদের যেসব কাপড় সেগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তো এটা হচ্ছে ব্র্যাকের আন্ডারের একটি প্রতিষ্ঠান। এরপরে দেখবো আমরা আশা। আচ্ছা, আশা নামক প্রতিষ্ঠানটি 1978 সালে প্রতিষ্ঠা লাভ করে, অর্থাৎ এটার প্রতিষ্ঠাতাকাল কত সাল? 1978 সাল। এই আশা মূলত কি নিয়ে কাজ করে? আশা মূলত ক্ষুদ্র ঋণ কর্মসূচি নিয়ে কাজ করে, অর্থাৎ যারা দরিদ্র বা প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদেরকে যেন ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে পারে। এই ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য যে প্রতিষ্ঠানটি কর্মরত রয়েছে তার নাম হচ্ছে কি? আশা। তো আশা মূলত কি নিয়ে কাজ করে? ক্ষুদ্র ঋণ দিয়ে কাজ করে। এখন ক্ষুদ্র ঋণ বলতে আমরা কি বুঝি? যে ধরনের ঋণ জামানত ছাড়া আমরা দিয়ে থাকি সেটাকে বলা হয় ক্ষুদ্র ঋণ। ওকে, আচ্ছা, এই ক্ষুদ্র ঋণ কেন দেয়? যেন দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন হয়। তাহলে আমরা মূলত বলতে পারি যে আশার মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য হচ্ছে দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন। তো আশা করি তোমরা এই স্লাইডটি ক্লিয়ার হয়েছো। এই স্লাইডে যেসব ইম্পর্টেন্ট ইনফো রয়েছে সেটা তোমরা খাতায় শর্ট নোটস আকারে লিখে নিতে পারো। ওকে, চলো আমরা নেক্সট স্লাইডে মুভ অন করি। এখন আমরা দেখব প্রশিকা। প্রশিকা 1975 সালে প্রতিষ্ঠিত হয়। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1975 সালে। কোথায় প্রতিষ্ঠিত হয়? ঢাকার মানিকগঞ্জে প্রতিষ্ঠিত হয়। ওকে, তাহলে কত সালে? 1975। কোথায়? ঢাকার মানিকগঞ্জে প্রশিকা কাজ শুরু করে। আচ্ছা, মূলত প্রশিকাকে আমরা কিসের জন্য চিনি? এটা হচ্ছে কৃষি খাতে ঋণ দেয়। তাহলে কৃষি খাতের জন্য স্পেশালি প্রশিকা এই অর্গানাইজেশনটা কাজ করে। ওকে, এটা তোমরা শর্ট নোটস আকারে লিখে নিতে পারো। এরপরে আমরা দেখব স্বনির্ভর বাংলাদেশ এই প্রতিষ্ঠানটা কত সালে যাত্রা শুরু করে। এটা 1975 সালে যাত্রা শুরু করে। তাহলে তোমরা যখন শর্ট নোটস লিখবা তখন 1975 সাল দিয়ে প্রশিকা অ্যান্ড স্বনির্ভর বাংলাদেশ দুইটাই দিতে পারো, কারণ দুইটা একই সাথে কিন্তু যাত্রা শুরু করেছে। ওকে, 1975 সালে কৃষি ও বন মন্ত্রণালয়ের একটা বিশেষ সেল হিসেবে প্রথমে এটা যাত্রা শুরু করে। তারপরে 1985 সাল থেকে এটা একটা বেসরকারি সংস্থা হিসেবে কাজ শুরু করে। আচ্ছা, এখানে আমরা দুইটা ইনফরমেশন পাচ্ছি। প্রথম ইনফরমেশনটা কি? 1975 সালে একটা বিশেষ সেল হিসেবে কাজ করে। কোন মন্ত্রণালয়ের? কৃষি ও বন মন্ত্রণালয়ের। তারপরে আমরা দেখতেছি যে সেটা একটা বেসরকারি সংস্থা হিসেবে কাজ শুরু করে কত সালে? আরও 10 বছর পর, অর্থাৎ 1985 সালে। আচ্ছা, তাহলে স্বনির্ভর বাংলাদেশ মূলত কি নিয়ে কাজ করে? স্বনির্ভর বাংলাদেশ মূলত দরিদ্র বিমোচন অর্থাৎ দারিদ্র্য বিমোচন নিয়ে কাজ করে। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট ইনফো। স্বনির্ভর বাংলাদেশের মূলত কাজ কি? তারা দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কাজ করছে। আচ্ছা, এখন আমরা দেখব ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ, যেটাকে ইংলিশে আমরা বলি TMSS। ওকে, তো এটা একটা বেসরকারি সংস্থা যেটা যাত্রা শুরু করে তোমার
1980 সালে বগুড়ায়। কত সালে? 1980 সালে। কোথায় যাত্রা শুরু করে? বগুড়ায় যাত্রা শুরু করে। এর প্রধান কাজ কি? এর প্রধান কাজ হচ্ছে মহিলাদের ঋণদান, অর্থাৎ মহিলাদের নিয়ে এই অর্গানাইজেশনটা মূলত কাজ করে। মহিলাদের ঋণদান করে, মহিলাদের প্রশিক্ষণ দেয় এবং কিভাবে হাঁস মুরগি পালন করতে হবে ইত্যাদি বিষয়ে ট্রেনিং দেয়। তো এই ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘের কাজ মূলত কি? এই ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘের কাজ মূলত মহিলারা যেন ঠিকঠাক মতো ট্রেনিং পায়, মহিলা উদ্যোক্তা যারা রয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের সাপোর্ট তারা প্রদান করে। এই ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘের প্রতিষ্ঠাতা হচ্ছে ডক্টর হোসনে আরা বেগম। এটাও তোমরা লিখে নিতে পারো, যদিও এখানে দেওয়া নেই। ডক্টর হোসনে আরা বেগম, আরা বেগম, তিনি হচ্ছে ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘের প্রতিষ্ঠাতা। তো আশা করি তোমরা এই স্লাইড সম্পর্কে ক্লিয়ার হয়েছো। তো চলো আমরা নেক্সট স্লাইডে মুভ অন করি। আচ্ছা, এখন আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক পড়বো, যেটা তোমার এমসিকিউ এর জন্য তো ইম্পর্টেন্টই, প্লাস সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে ব্যবসায় সহায়তা দানকারী বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাসমূহ। তো এই আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাসমূহের মধ্যে প্রথম যে নামটা আসে সেটা হচ্ছে সাপটা। এই সাপটার ফুল মিনিং কি? সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট। সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট, এই ফুল মিনিংটা তোমরা জেনে রাখবা, এটা এমসিকিউ এর জন্য আসে। ওকে, তাহলে এই নামটা শুনে আমরা বুঝতে পারছি যে সাপটাতে তোমার সাউথ এশিয়া অর্থাৎ দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে তাদের মধ্যে যে বাণিজ্য চুক্তিটা হয় এটা নিয়ে হচ্ছে সাপটা কাজ করে। তো চলো দেখি বইয়ে কি কি ইনফরমেশন দেওয়া আছে এই সম্পর্কে। আচ্ছা, তো সার্কভুক্ত দেশসমূহ নিজেদের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি ও সম্প্রসারণের লক্ষ্যে, কিসের লক্ষ্যে? নিজেদের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি ও সম্প্রসারণ। তাহলে এখানে দুইটা তথ্য পাচ্ছি, একটা হচ্ছে সার্কভুক্ত দেশসমূহ আর একটা হচ্ছে নিজেদের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি। ওকে, তাহলে এই দুইটা ইনফো আমরা মনে রাখব। যে চুক্তিতে আবদ্ধ হয় তাকেই দক্ষিণ এশীয় অগ্রাধিকার ভিত্তিক বাণিজ্য চুক্তি বা সংক্ষেপে সাপটা বলে। তাহলে সাপটা কাকে বলে? সাপটা যখন আমরা সংজ্ঞাটা শিখব তাহলে দুইটা আমরা কি পয়েন্ট মনে রাখবো, একটা হচ্ছে সার্কভুক্ত দেশসমূহ হতে হবে, তারপরে এই দেশসমূহ কিসের লক্ষ্যে কাজ করবে? নিজেদের মধ্যে বাণিজ্যিক সুবিধা অর্জনের জন্য কাজ করবে। তাহলে সাপটা কাকে বলে? আমরা যদি ইন সামারি বলি, সার্কভুক্ত দেশসমূহ নিজেদের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি ও সম্প্রসারণের লক্ষ্যে যে চুক্তিটাতে আবদ্ধ হয় তাকে সাপটা চুক্তি বলে। ওকে, তো সার্কভুক্ত দেশ মূলত কোনগুলা? সার্কভুক্ত দেশের মধ্যে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, পাকিস্তান, এগুলো হচ্ছে সার্কভুক্ত দেশের অন্তর্ভুক্ত। আচ্ছা, এবং সার্কভুক্ত দেশের মধ্যে 2007 সালে আফগানিস্তান সার্কে যোগ দেয়। কত সালে? 2007 সালে আফগানিস্তান এই সার্কে যোগ দেয়। এজন্য এখন সার্কের সদস্য সংখ্যা কতজন? 8 জন। এটা আরও আপডেটেড হতে পারে, তোমরা একটু লেটেস্ট নিউজটা খেয়াল করে নিও। আচ্ছা, তো এখন আমরা আর একটা ইনফো দেখব যে কত সালে প্রথম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয় 1985 সালে। কোথায় অনুষ্ঠিত হয়? ঢাকায় অনুষ্ঠিত হয়, অর্থাৎ বাংলাদেশে অনুষ্ঠিত হয় প্রথম সার্ক সম্মেলন। এটা এমসিকিউ এর জন্য একটা ইম্পর্টেন্ট একটা ইনফো যে প্রথম সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ঢাকায় অনুষ্ঠিত হয়। কত সালে? 1985 সালে অনুষ্ঠিত হয়। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখব 1995 সালের মে মাসে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত সার্কের 8ম সম্মেলনে সাপটা চুক্তি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। আচ্ছা, এখানে আমরা দুইটা ইনফরমেশন পাচ্ছি। প্রথমটা হচ্ছে 8ম সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে ভারতের নয়াদিল্লিতে। কত সালে অনুষ্ঠিত হয়? 1995 সালে। এখন 1995 সালে কি বাস্তবায়িত হয়? সাপটা চুক্তি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবং কত সাল থেকে সেই সাপটা চুক্তিটা কার্যকর শুরু হয়? সেটা হচ্ছে 1995 সালের 8ই ডিসেম্বর থেকে তা কার্যকর হয়। তাহলে এখানে এই স্লাইডটাতে যেই
ইনফোগুলো তোমার জানা জরুরি, এর শর্ট নোট তোমরা লিখে নাও। প্রথমটা হচ্ছে, এটা হচ্ছে এমসিকিউ এর জন্য আমি বলছি, এমসিকিউ এর জন্য কোন কোন ইনফোগুলো তোমার জরুরি। প্রথমটা হচ্ছে আফগানিস্তান 2007 সালে সার্কে যোগ দেয়। আফগানিস্তান 2007 সালে সার্কে যোগ দেয়। বর্তমানে সার্কের সদস্য সংখ্যা 8। তারপরে 1985 সালে ঢাকায় প্রথম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়। 1985 সালে ঢাকায় প্রথম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়। তারপরে যে ইনফোটা তোমরা লিখবা সেটা হচ্ছে 1995 সালের মে মাসে ভারতের নয়াদিল্লিতে সার্কের 8ম সম্মেলন অনুষ্ঠিত হয়। ওকে, এবং 1995 সালের 8ই ডিসেম্বর থেকে সাপটা চুক্তিটা কার্যকর শুরু হয়। 1995 সালের 8ই ডিসেম্বর থেকে সাপটা চুক্তিটা কার্যকর করা শুরু হয়। তো আশা করি তোমরা শর্ট নোট নিয়ে নিয়েছো। চলো আমরা নেক্সট স্লাইডে মুভ অন করি। আচ্ছা, এই স্লাইডে আরও কিছু তথ্য আছে। এখন আমরা দেখব সাফটা, এফ অর্থাৎ সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, অর্থাৎ সাউথ এশিয়ান যে দেশগুলো আছে বা সার্কভুক্ত যে দেশগুলো আছে, এই দেশগুলোর মাঝে যে ফ্রিতে যে বাণিজ্য করার যে এগ্রিমেন্টটা স্বাক্ষরিত হয় সেটা চলো দেখে আসি কত সালে স্বাক্ষরিত হয়। সেটা হচ্ছে 2004 সালে স্বাক্ষরিত হয়। এটা কি? সাফটা স্বাক্ষরিত হয়। সাফটা, এফ কিন্তু, ওকে, কনফিউজড হও না। এটা কোথায় স্বাক্ষরিত হয়? ইসলামাবাদে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এটা স্বাক্ষরিত হয়। কত সম্মেলনে? দ্বাদশ সম্মেলনে, অর্থাৎ 12তম সম্মেলনে এই সাফটা চুক্তিটা স্বাক্ষরিত হয়। ওকে, এখন সাফটার মধ্যে কোন কোন প্রধান বিষয় আছে? 2টা প্রধান বিষয় আছে। এখানে এমসিকিউ আসতে পারে যে সাফটা চুক্তির প্রধান বিষয় কয়টি? 2টি। একটা হচ্ছে সেনসিটিভ লিস্টের পণ্যের সংখ্যা কমানো, অর্থাৎ যেসব পণ্যগুলো সেনসিটিভ এই পণ্যের সংখ্যাটা কমিয়ে আনা। ওকে, সেনসিটিভ মানে কি? যেসব পণ্য সহজে ভেঙে যায় বা সহজে পচে যায়, এই টাইপের যে পণ্যগুলো আছে এসব পণ্যকে বলা হয় সেনসিটিভ পণ্য। ওকে, তাহলে এই পণ্যের সংখ্যা কি করতে হবে? কমায় আনতে হবে। এটা হচ্ছে ফার্স্ট বিষয় সাফটা চুক্তির। আর সেনসিটিভ লিস্টের বাইরে যেসব পণ্য আছে সেই ক্ষেত্রে ট্যারিফের হার 0 থেকে 5%-এর মধ্যে নামিয়ে আনা। অর্থাৎ সেনসিটিভ লিস্টের বাইরে যেসব পণ্য আছে সেক্ষেত্রে ট্যারিফের হার 0 থেকে 5%-এর মধ্যে নামিয়ে আনা। এটা একটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট একটা ইনফো, যে ট্যারিফের হার কত হবে সাফটা চুক্তিতে। সেটা হচ্ছে 0 থেকে 5%-এর মধ্যে নামিয়ে আনতে হবে। এখন ট্যারিফ বলতে মূলত কি বুঝি? ট্যারিফ হচ্ছে একটা কর ব্যবস্থা, অর্থাৎ আমি যে পণ্য আমদানি করতেছি, ঠিক আছে, তার উপর আমার যে করটা দিতে হয় সেটাই কিন্তু ট্যারিফ হার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটার পার্সেন্টেজ কত হবে? 0 থেকে 5%-এর মধ্যে হবে। তারপরে দেখো ভারতের দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক, ভারত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক, যা বাংলাদেশ এবং ভারতের মধ্যকার একটা চুক্তি, যা মৌ নামে পরিচিত, অর্থাৎ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। ওকে, এর অধীনে বাংলাদেশকে পোশাক পণ্যে শুল্ক মুক্ত, কোটা মুক্ত সুবিধা দিয়েছে। অর্থাৎ পোশাকের ক্ষেত্রে, পোশাক আমদানি বা রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে কোনো ট্যাক্স দিতে হবে না, অর্থাৎ কোনো শুল্ক দিতে হবে না। তো এই যে চুক্তিটা স্বাক্ষরিত হয়, এই চুক্তিটার নাম কি? মৌ, অর্থাৎ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। এটা হচ্ছে ভারত ও বাংলাদেশের একটা দ্বিপাক্ষিক চুক্তি, যেই চুক্তিটাতে তোমার বাংলাদেশকে একটা প্রিভিলেজ দেয়। কিসে প্রিভিলেজ দেয়? পোশাক পণ্যে শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা দিয়েছে। ওকে, তো আশা করি তোমরা এই স্লাইডটি বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট স্লাইডে মুভ অন করি। তো এখন আমরা দেখব আসিয়ান। এটা আর একটা আন্তর্জাতিক সংস্থা, আসিয়ান। আসিয়ানের ফুল মিনিং হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, অর্থাৎ সাউথ ইস্ট এশিয়ান নেশনসের মধ্যে একত্রে যে একটা আঞ্চলিক বা আন্তর্জাতিক সংস্থা গঠন করা হয় সেটাই হচ্ছে আসিয়ান। তাহলে দেখো এখানে আমরা ইনফোগুলো দেখে আসি যে আসিয়ান কত সালে গঠিত হয়? 1967 সালে 8ই আগস্ট দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশের সম্মিলিত প্রয়াসে দক্ষিণ পূর্ব রাষ্ট্রসমূহের সংস্থা, সংক্ষেপে আসিয়ান গঠিত হয়। তাহলে এখানে যে ইনফোটা আমরা মূলত পাচ্ছি সেটা হচ্ছে কত সালে আসিয়ান গঠিত হয়? 1967 সালের 8ই আগস্ট। কোন দেশসমূহ?
দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহ মিলে যে অর্গানাইজেশনটা ক্রিয়েট করা হয় সেটাকে আমরা বলি আসিয়ান। আচ্ছা, তো এই আসিয়ান দেশগুলোর মধ্যে কোনগুলো আছে সেটা হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড। এর পররাষ্ট্রমন্ত্রীগণ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত এক বৈঠকে আসিয়ান গঠনের ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। তাহলে আমরা বুঝতে পারছি কোথায় আসিয়ানটা মূলত গঠন করা হয়, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। ওকে, তাহলে আসিয়ানটা প্রথম কোন দেশে গঠন করা হয়, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। তাহলে আসিয়ানের মধ্যে সদস্য দেশগুলো কোনগুলো, ইন্দোনেশিয়া, অর্থাৎ লাস্টে শিয়া থাকবে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর। ওকে, অর্থাৎ যে দক্ষিণ পূর্ব যে দেশগুলো রয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো রয়েছে, তোমরা ম্যাপে লক্ষ্য করলে বুঝতে পারবে দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো রয়েছে সেগুলো হচ্ছে আসিয়ান, সেই দেশগুলোর সমন্বয়ে গঠিত। আচ্ছা, এরপরে যে ইনফোটা দেওয়া আছে যে মার্চের 2011 সালে তিমুর নামে একটা দেশ নতুন করে যোগ দেওয়ায় এর সদস্য সংখ্যা এখন কত, 11 জন। অ্যান্ড আসিয়ান হচ্ছে বিশ্বের 8 নং বৃহত্তর অঞ্চল। এটা কত নং বৃহত্তর অঞ্চল, 8 নং। তো এই ইনফোগুলো তোমার মূলত ইম্পর্টেন্ট যে আসিয়ান কোথায় অনুষ্ঠিত হয়, আসিয়ান প্রথম কোথায় গঠিত হয়, এটা হচ্ছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। অ্যান্ড নতুন সদস্য রাষ্ট্রকে আসিয়ানের, সেটা হচ্ছে তিমুর। এই সদস্য রাষ্ট্রটা কত সালে আসে, 2011 সালে আসে। এবং আসিয়ান বিশ্বের কততম বৃহত্তর অঞ্চল, সেটা হচ্ছে 8তম বৃহত্তর অঞ্চল। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। চলো আমরা নেক্সট স্লাইডে মুভ অন করি। আচ্ছা, এখন যে সংস্থা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিমস্টেক, অর্থাৎ বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। আচ্ছা, এত বড় নাম দেখে কনফিউজ হওয়ার কিছু নেই। বিমস্টেক অর্থাৎ বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগর সম্পর্কিত যে দেশগুলো রয়েছে, এই বঙ্গোপসাগরের আশেপাশে যে দেশগুলো রয়েছে, এই দেশগুলোর মধ্যে যেন ইকোনমিক সাপোর্টটা থাকে, টেকনিক্যাল সাপোর্টটা থাকে, এই লক্ষ্যে যে অর্গানাইজেশনটা গঠিত হয় সেটাই হচ্ছে বিমস্টেক। ওকে, তাহলে দেখো এখানে লেখা আছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল, অর্থাৎ মাল্টি সেক্টর থাকবে। কি ধরনের সাপোর্ট দিবে, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। অর্থাৎ কোন ধরনের কোঅপারেশনের জন্য বিমস্টেকটা গঠন করা হয়, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। আচ্ছা, চলো এখানে পরের ইনফোগুলো দেখে আসি। বিমস্টেক কত সালে আত্মপ্রকাশ করে, 1997 সালে। 1997 সালে 6 জুন বিমস্টেক আত্মপ্রকাশ করে। কোথায় আত্মপ্রকাশ করে, ব্যাংককে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক প্রথম আত্মপ্রকাশ করে। ওকে, তারপরে চলো দেখি ঢাকায় অনুষ্ঠিত 19 নভেম্বর 1998 মন্ত্রী পর্যায়ের বৈঠকে সহযোগিতার একটি খাত চিহ্নিত করে দায়িত্ব ভাগ করা হয়। আচ্ছা, ঢাকা একটা সম্মেলন অনুষ্ঠিত হয় যেটা হচ্ছে 1998 সালের 19 নভেম্বর। এই সম্মেলনে বা এই বৈঠকে যেটা আলোচনা করা হয় সেটা হচ্ছে এটা হচ্ছে একটা সহযোগিতার খাত হিসাবে চিহ্নিত করা হয় এবং এই সহযোগিতার খাত হিসাবে চিহ্নিত করে দায়িত্বটা ভাগ করে দেওয়া হয়। ওকে, আচ্ছা দেখি এখন কোন দেশ কোন কোন দায়িত্ব আছে। এই পয়েন্টগুলোতে মূলত কোন দেশ কোন কোন দায়িত্বে আছে এটা উল্লেখ করা আছে, আর এই পয়েন্টগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ কোন কোন দেশ কোন কোন বিষয়টা দেখছে। তো চলো দেখে আসি কোন কোন দেশ কোন কোন বিষয় দেখছে। আমাদের বাংলাদেশের নেতৃত্বে আছে ব্যবসা ও বিনিয়োগ, অর্থাৎ ব্যবসা ও বিনিয়োগের সেক্টরটা বাংলাদেশ পরিচালনা করবে। তারপরে ভারতের নেতৃত্বে আছে পরিবহন ও যোগাযোগ, অর্থাৎ পরিবহন ও যোগাযোগের যে ব্যবস্থাটা এই বিমস্টেকের যে দেশগুলো রয়েছে এইটা তদারকি করবে কোন দেশ, ভারত করবে। মায়ানমারের নেতৃত্বে হচ্ছে শক্তি ও সম্পদ, অর্থাৎ একটা দেশের যত শক্তি ও সম্পদ রয়েছে বা জ্বালানি রয়েছে সেই জিনিসগুলো তদারকি করবে কোন দেশ, মায়ানমার। নেপাল তদারকি করবে পর্যটন, শ্রীলঙ্কা তদারকি করবে হচ্ছে প্রযুক্তি, আর থাইল্যান্ড তদারকি করবে হচ্ছে মৎস্য ক্ষেত্রে। ওকে, তো এইটা তোমরা লিখে নিতে পারো যে বাংলাদেশের নেতৃত্বে আছে ব্যবসা ও বিনিয়োগ, ভারতের নেতৃত্বে আছে পরিবহন ও যোগাযোগ, অর্থাৎ বাংলাদেশ নাম শুনলেই তোমাদের ব্যবসায় কথাটা যেন মাথায় ভেসে ওঠে। ভারতের নাম শুনলেই
পরিবহনের কথাটা যেন ভেসে ওঠে। মায়ানমারের নাম শুনলে শক্তি ও সম্পদ অর্থাৎ জ্বালানি, কয়লা এগুলো যেন তোমার মাথায় ভিজুয়ালাইজ হয়। ওকে, তারপরে নেপালের নেতৃত্বে পর্যটন। নেপাল যেহেতু একটা ট্যুরিস্ট কান্ট্রি, তো এই জন্য নেপাল কিসের দায়িত্ব নিয়েছে? পর্যটনের দায়িত্ব নিয়েছে। তারপরে শ্রীলঙ্কার নেতৃত্বে প্রযুক্তি, অ্যান্ড থাইল্যান্ডের নেতৃত্বে মৎস্য। তো এই কয়টা ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট তোমার এমসিকিউ এর জন্য। আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরবর্তী স্লাইডে মুভ অন করি। আচ্ছা, তো এখানে আরও কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে। সেটা হচ্ছে 2005 সালের 18-19 ডিসেম্বর ঢাকায় একটা মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকে কি করা হয়? নতুন আরও কিছু খাত চিহ্নিত করা হয়, যেখানে নেতৃত্ব দানের ভার পূর্বের ন্যায় বিভিন্ন দেশের উপর অর্পণ করা হয়। অর্থাৎ আরও কিছু কিছু টপিক সিলেক্ট করা হয়। এই যে বৈঠকটা হলো, এই বৈঠকে আরও কিছু কিছু টপিক সিলেক্ট করা হয় এবং এই টপিকের উপর যে নেতৃত্বের ভারটা এটা এক এক দেশের উপর দিয়ে দেওয়া হয়। তো চলো দেখে আসি কোন দেশের উপর এখন কোন নেতৃত্বের ভারটা পড়েছে। মায়ানমারের নেতৃত্বে কৃষি সেক্টরের উন্নয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। থাইল্যান্ডের নেতৃত্বে স্বাস্থ্য। নেপালের নেতৃত্বে দেওয়া হয়েছে দারিদ্র্য দূরীকরণ। এটা কিন্তু 2005 সালের যে বৈঠকটা হয় ওই বৈঠকে নতুন করে দায়িত্ব দেওয়া হয়। কিছুক্ষণ আগে যেটা দেখলাম, চলো দেখি কিছুক্ষণ আগে কোনটা দেখলাম। কিছুক্ষণ আগে হচ্ছে 1997 সালের যে বৈঠকটা হয় ওইখানে হচ্ছে এই দায়িত্বগুলো দেওয়া হয়। তারপরে 2005 সালে ঢাকায় আবার আরেকটা নতুন করে বৈঠক হয়। ওই বৈঠকে মূলত মায়ানমারের নেতৃত্বে কৃষিকাজের দায়িত্ব দেওয়া হয়, থাইল্যান্ডের নেতৃত্বে স্বাস্থ্য এই সেক্টরটার দায়িত্ব দেওয়া হয়, নেপালের নেতৃত্বে দারিদ্র্য দূরীকরণের ভার দেওয়া হয়, ভারতের নেতৃত্বে সন্ত্রাস দমন ও অপরাধ প্রবণতা রোধের দায়িত্ব দেওয়া হয় এবং বাংলাদেশের নেতৃত্বে পরিবেশ এবং প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার দায়িত্বটা দেওয়া হয়। বাংলাদেশের নেতৃত্বে কি দেওয়া হয়? পরিবেশ ও প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়। ভারতের নেতৃত্বে সন্ত্রাস ও অপরাধ দমন, নেপালের নেতৃত্বে দারিদ্র্য দূরীকরণ, থাইল্যান্ডের নেতৃত্বে স্বাস্থ্য, আর মায়ানমারের নেতৃত্বে কৃষি, এবং অ্যাট লাস্ট ভুটানের নেতৃত্বে তোমার সংস্কৃতির দায়িত্ব দেওয়া হয়। অ্যান্ড অ্যাট লাস্ট যে তথ্যটা আছে সেটা হচ্ছে থাইল্যান্ডের নেতৃত্বে দেশসমূহের মধ্যে ব্যক্তিতে যোগাযোগের দায়িত্ব দেওয়া হয়। অর্থাৎ কমিউনিকেশন সেক্টরটা থাইল্যান্ডের উপর অর্পণ করে দেওয়া হয়, যাতে ব্যক্তির মধ্যে একটা আন্তর্জাতিক সম্পর্ক বজায় থাকে। এই দায়িত্বটা দেওয়া হয় থাইল্যান্ডকে। তো এই ইনফোগুলো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, যেটা তোমরা শর্ট নোটস আকারে খাতায় লিখতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট স্লাইডে মুভ অন করি। আচ্ছা, এখন যেই অর্গানাইজেশনটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এই সংস্থা নিয়ে টেক্সট বুকের যে আলোচনা আছে সেটা যাওয়ার পূর্বে কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে বর্তমান বিশ্বে, আধুনিক বিশ্বে এই যে বাণিজ্যের যে একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, এটা কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনটা প্রতিষ্ঠা হওয়ার পরই এই সুবিধাগুলো অর্জন করা সম্ভব হয়েছে। এই দেশের মধ্যে যে ব্যারিয়ারগুলো রয়েছে, অর্থাৎ দেশের মধ্যে যে সীমানাগত যে ব্যারিয়ার, এটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠানটি আত্মপ্রকাশ করার পরে এটা আর থাকছে না। এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনটি বিশ্বের বাণিজ্যের ক্ষেত্রে যেন তারা এক দেশ আর এক দেশের সাথে অবাধে বাণিজ্য সম্পাদন করতে পারে, বাণিজ্য কাজ, এই জন্য এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনটা আত্মপ্রকাশ করে বা বিশ্ব বাণিজ্য সংস্থা আত্মপ্রকাশ করে। তাহলে চলো দেখে আসি কত সালে এটা গঠিত হয়। 1948 সালের 1 জানুয়ারি। কোথায় গঠিত হয়? কিউবার রাজধানী হাভানায়। কয়টা দেশ থাকে এখানে? 23টা রাষ্ট্রের সমন্বয়ে এই বিশ্ব বাণিজ্য সংস্থাটা গঠিত হয়। আচ্ছা, তো প্রথমে এটার নাম ছিল কি? গ্যাট, অর্থাৎ জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। অর্থাৎ ট্যারিফস অ্যান্ড ট্রেড নিয়ে যে একটা সাধারণ অ্যাগ্রিমেন্ট করা হয় সেটাকে প্রথমে আমরা কি বলেছিলাম? গ্যাট বলেছিলাম। ওকে, তারপরে গ্যাট থেকে হয়ে যায় কি? তার নব্য সংস্করণ WTO, অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তারপরে দেখি পরের ইনফোটা কি দেওয়া আছে। 1994 সালে মরক্কোর রাজধানী মারাকাশে 128টি দেশ গ্যাট চুক্তি অনুমোদন করে। তাহলে কয়টা দেশ এই গ্যাট চুক্তিটা অনুমোদন করে বা মেনে নেয়? সেটা হচ্ছে 128টি দেশ। কোথায়?
মরক্কোর রাজধানী মারাকাশে। কত সালে? 1994 সালে। অ্যান্ড ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের প্রধান অফিস কোথায় অবস্থিত? সেটা হচ্ছে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় এর প্রধান অফিস। এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনফো। বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সেটা হচ্ছে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায়। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট স্লাইডে মুভ অন করি। এখন আমরা যেই সংস্থাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। নামটা শুনে বুঝতে পারছো যে ইউরোপের দেশসমূহের মধ্যে বাণিজ্য সুবিধা বা বিভিন্ন সুবিধা অর্জনের লক্ষ্যে যেই সংস্থাটা আত্মপ্রকাশ করে সেটাই কি তোমার ইউরোপীয় ইউনিয়ন। এই যে ইউরোটা প্রচলিত রয়েছে, এই ইউরোটা কিন্তু ইউরোপের সব দেশে প্রচলিত। তো এই যে ইউরোটা প্রচলিত রয়েছে, এরকম আরও যে সুবিধাগুলো রয়েছে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে, সেগুলো কিন্তু ইউরোপীয় ইউনিয়ন গঠন করার ফলে অর্জিত হয়েছে। চলো ইনফোগুলো দেখে আসি। ইউরোপীয় ইউনিয়ন 1992 সালে 12টি দেশ মিলে প্রথমে গঠন করা হয় এবং বর্তমানে সদস্য সংখ্যা কত? বর্তমানে 28 জন সদস্য রয়েছে। আচ্ছা, তাহলে পরবর্তী পয়েন্টে চলো দেখি কি লেখা আছে। ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি অর্থাৎ ইইসি, ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি, প্রথমে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি থাকে, এটা থেকে পরবর্তীতে ইউরোপিয়ান কমিউনিটি এবং তার পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়নে পর্যবেসিত হয়। আচ্ছা, তাহলে প্রথমে একটা কমিউনিটি ছিল এটা, তারপরে কমিউনিটি থেকে কি হয়? তারপরে আরেকটা কমিউনিটি গঠিত হয় এবং তারপরে ইউনিয়নে পর্যবেসিত হয়। ওকে, তারপরে চলো দেখি কি লেখা আছে। সবচেয়ে বড় ও সবচেয়ে সফল আঞ্চলিক অর্থনৈতিক জোট হিসেবে এটা আত্মপ্রকাশ করে। তাহলে এটা একটা ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন যে কোন সংস্থাটি সবথেকে বড় এবং সবথেকে সফল একটা আঞ্চলিক অর্থনৈতিক জোট। এটা কি জোট? আঞ্চলিক অর্থনৈতিক জোট। তাহলে এটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, যেটা হচ্ছে সফলভাবে আঞ্চলিক অর্থনৈতিক জোট হিসেবে প্রথমে আত্মপ্রকাশ করে। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, নোট করে নাও। আচ্ছা চলো এরপরে দেখি কি লেখা আছে। ব্যবসার বাধাসমূহ দ্রুত অপসারণে কার্যকর ব্যবস্থা গ্রহণে প্রায় 300টি আইনগত সংস্কার সাধন করে। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো রয়েছে, এই দেশগুলো যেন অবাধে নিজেদের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারে। তো এই যে পরিচালনাগত যে বাধাটা আগে ছিল, এটা অপসারণে তারা কি করে? ইউরোপীয় ইউনিয়ন 300টা আইনগত সংস্কার করে, যার মাধ্যমে তাদের যে বাধাগুলো ছিল সেটা দূর হয়ে যায়। আচ্ছা, তারপরে দেখো কি লেখা আছে। সদস্য দেশগুলোদের মধ্যে পণ্য, সেবা, মূলধন ও জনশক্তির অবাধ প্রবাহ নিশ্চিত করে। অর্থাৎ ইউরোপের যে বিভিন্ন দেশগুলো আছে, যেমন তোমার জার্মানি, নরওয়ে, ধরো জার্মানি থেকে বিভিন্ন লোক যে নরওয়েতে কিন্তু ব্যবসা করতে পারবে বা ফ্রিতে তারা বাণিজ্য করতে পারবে, বা জার্মানি থেকে নরওয়েতে যে তারা কিন্তু কাজ করতে পারবে। এখানে সেটাই বলা আছে যে সদস্য দেশগুলোর মধ্যে পণ্য, সেবা, মূলধন ও জনশক্তি অবাধ সাপ্লাই দিতে পারবে। তাহলে এটা কিন্তু আসলে একটা বড় একটা আঞ্চলিক সফল জোট বলা যেতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ইউরোপীয় ইউনিয়নের আরও কয়েকটা ইনফরমেশন দেখে আসি যে সব দেশে একই বহিঃশুল্ক হার ধার্য করে। অর্থাৎ ইউরোপের যে দেশসমূহ রয়েছে, প্রত্যেকটা দেশে একটা নির্দিষ্ট পার্সেন্টেজের একটা শুল্ক থাকবে, এটার বেশিও হবে না, কমও হবে না। আচ্ছা, তারপরে যেটা বলেছিলাম ইউরোর কথাটা, নিজেদের মধ্যে একটা সাধারণ মুদ্রা চালু করে যা ইউরো নামে পরিচিত। তারপরে পয়েন্টে আছে সদস্য দেশের যে কোনো ছাত্র বা শিক্ষার্থী শিক্ষার জন্য, ডিপ্লোমা বা উচ্চতর শিক্ষা লাভের জন্য অন্য দেশে অবাধে যাতায়াত সুবিধা লাভ করে। অর্থাৎ আলাদাভাবে কোনো ভিসা লাগবে না। ইউরোপীয় ইউনিয়নের যে সদস্য দেশসমূহ রয়েছে, সেই দেশের যে কোনো শিক্ষার্থী চাইলেই কিন্তু অন্য দেশে উচ্চতর শিক্ষার জন্য যেতে পারে, উচ্চতর শিক্ষার জন্য যেতে পারে। ওকে, এবং পরবর্তীতে দেখো কি লেখা আছে যে এটা শুধুমাত্র একটা অর্থনৈতিক জোট এবং এই অর্থনৈতিক পরাশক্তি হিসাবে নয়, শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসাবেও ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠা করতে সহায়ক হয়েছে। আচ্ছা, এটাকে শুধু আমরা অর্থনৈতিক জোটই বলতে পারবো না, মূলত একটা পলিটিক্যালি
পলিটিক্যালি অনেক স্ট্রং একটা কি অর্গানাইজেশন, অর্থাৎ ইউরোপীয় দেশগুলো মিলে তারা কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। তো এতক্ষণ আমরা যা পড়লাম সেটা হচ্ছে এখন আমরা সৃজনশীলের মাধ্যমে প্র্যাকটিস করব। আমি বরাবরই বলি, প্রত্যেক ভিডিওতেই বলি যে তোমরা সৃজনশীল টাইম মেনটেন করে লিখবে এবং প্রত্যেকটা পয়েন্টের জন্য কয়ের জন্য 1 পয়েন্ট, ক্ষয়ের জন্য 2 পয়েন্ট, গয়ের জন্য 3 পয়েন্ট অ্যান্ড ঘয়ের জন্য 4 পয়েন্ট করে লিখবে। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি সরে যাচ্ছি তোমাদের যেন সুবিধা হয়। স্ক্রিনশট নিয়ে তোমরা টাইম মেনটেন করে সুন্দর মতো সৃজনশীলটা প্র্যাকটিস করবে বাসায়, ওকে? এবং তারপরে যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমার অ্যান্সার দিয়ে দেওয়ার ট্রাই করব। তো এই লেকচার এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী লেকচারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।